ষাটের দশকের কলকাতা একের পর এক ব্যাংক ডাকাতি আর এক পুলিশ অফিসার খুনের ঘটনায় তোলপাড় পুরো শহর। পুলিশ যখন কোনো কুলকিনারা পাচ্ছে না, ঠিক তখনই জানা যায় এই সব কিছুর পেছনে কোনো দলবল নেই, কাজটা করছে মাত্র একজন বহুরূপী ছদ্মবেশী। ঘটনার তদন্তে নেমে চতুর পুলিশ অফিসার দুর্গা এক অদ্ভুত রহস্যের মুখে পড়ে। আসল ঘটনা খুঁজতে গিয়ে বেরিয়ে আসে এক করুণ অতীত আর নোংরা শাসন ব্যবস্থার রূপ। আইনের চোখে সে কি শুধুই এক ডাকাত, নাকি সাধারণ মানুষের হয়ে লড়া কোনো বিপ্লবী? আইন, রাজনীতি আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এক টান টান গল্প নিয়ে আজকের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুভিটির এক্সপ্লেনেশন। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই ষাটের দশকের কলকাতা শহর দেখানো হয়। একের পর এক দুর্ধর্ষ ব্যাংকের টাকা ডাকাতি হয়ে যাচ্ছে, অথচ পুলিশ কোনো কিনারা করতে পারছে না। খবরের কাগজ থেকে শুরু করে রেডিও, সব জায়গায় পুলিশ ডিপার্টমেন্টের চরম ব্যর্থতা নিয়ে নিন্দার ঝড় উঠছে। পরিস্থিতি সামাল দিতে থানার ইন্সপেক্টর অশোক মেজাজ হারিয়ে পুলিশ অফিসারদের কাছে জানতে চান ডাকাতের দলে ঠিক কজন ছিল। জবাবে এক পুলিশ অফিসার ভয়ে ভয়ে একটি আঙুল তুলে জানান, দলবল নয়, পুরো কাজটা করছে মাত্র একজন লোক। গতরাতের ঘটনার দৃশ্যপটে দেখা যায় বন্ধ ব্যাংকের টাকা নিয়ে পাহারা দিয়ে যাচ্ছিল পুলিশের একটি বিশেষ গাড়ি। হঠাৎ রাস্তায় কাজ চলছে সাইনবোর্ড দেখে বাধ্য হয়ে গাড়িটিকে পথ বদলে অন্য এক নির্জন রাস্তায় ঢুকতে হয়, কিন্তু সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল ডাকাত। ব্যাকগ্রাউন্ডে মিউজিক রেকর্ডারে বাজছিল গান। লোকটির নাম অনন্ত সিং, যে নিজেকে লোকালয়ে ঢুকে পড়া হাইনেদের রুখতে আসা এক সিংহ মনে করে। পুলিশের গাড়ি এগোতেই অনন্ত সুকৌশলে গাড়ির চাকা পাংচার করে দেয়। এরপর পুলিশের বাধা উপেক্ষা করে একাই কূপকাত করে ব্যাংকের সব টাকা ছিনিয়ে নিয়ে শটগান দেয়। পরদিন পুলিশ কমিশনার সমস্ত অফিসারকে ডেকে কড়া মেজাজে ঝাড়েন, যেভাবেই হোক এই রহস্যময় ডাকাতকে ধরতেই হবে। ইন্সপেক্টর অশোক তখন দুর্গা নামের এক অফিসারকে কেসটি দেওয়ার সুপারিশ করেন, কিন্তু কমিশনার দুর্গার নাম শুনতেই বেঁকে বসেন, কারণ দুর্গার মেজাজ অত্যন্ত গরম এবং তার কারণে পুলিশ ডিপার্টমেন্টকে বহুবার বিপদে পড়তে হয়েছে। তখনই নিজের পোষা কুকুর ওয়াটসনকে নিয়ে কমিশনারের রুমে হাজির হয় ইন্সপেক্টর দুর্গা। সেখানে এক অফিসারকে কড়া ভাষায় জবাব দেওয়ার পর দুর্গা আসল দিকটা তুলে ধরে। দুর্গার মতে এই ডাকাত ছদ্মবেশী ভুয়া ফিঙ্গারপ্রিন্ট রেখে যাচ্ছে এবং পুরনো কৌশলে পুলিশের চোখে ধুলো দিচ্ছে। তার মানে এটি কোনো বর্তমানে সাধারণ অপরাধী নয়, বরং ব্রিটিশ আমলের ঝানু কোনো পুরনো ডাকাত বা বিপ্লবীর কাজ। দৃশ্যপট বদলায় এক সিনেমার শুটিং সেটে। পরিচালক মানিক চরম দুশ্চিন্তায়, কারণ ছবির নামী ডিরেক্টর ও নায়িকার মধ্যে বনিবনা হচ্ছে না। ছবির প্রডিউসার এবং অভিনেতা অনন্ত সিং নিজেই সেটে হাজির হয়। সে জানতে পারে চরিত্রের প্রয়োজনে চুল পাকাতে রাজি নয় বলেই অভিনয় ছাড়তে চাইছে নায়িকা গোধূলি দেবী। অনন্ত কোনো ঝামেলার মধ্যে না গিয়ে সোজা সাপটা নির্দেশ দেয়, নায়িকা যা বলবে সেভাবেই শুটিং চলবে। অন্যদিকে ইন্সপেক্টর দুর্গা আর অশোক এক সন্দেহভাজনকে জেরা করছিল। ওয়াটসনের ভয় দেখালে সেই লোক স্বীকার করে যে এই ডাকাত আধুনিক যুগের কেউ নয়, ব্রিটিশ আমলের পুরনো এক বিপ্লবী ডাকাত। ইতিমধ্যে নৈহাটি গ্রামীণ ব্যাংক হঠাৎ বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের ক্ষোভ তুঙ্গে ওঠে। মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ব্যাংক থেকে জমানো টাকার ভল্ট ট্রাকে তুলে থানার দিকে রওনা দেয়। কিন্তু পথেই আবারও দেখা মেলে সেই পরিচিত রাস্তায় কাজ চলছে সাইনবোর্ডের। পুলিশ পথ পরিবর্তন করতেই এবার বাইক নিয়ে মিউজিক রেকর্ডারে গান শুনতে শুনতে ছদ্মবেশে হাজির হয় অনন্ত সিং। মুহূর্তে পুলিশকে পরাস্ত করে টাকা লুট করে চম্পট দেয়। পরে তার লোকজন রাস্তার সমস্ত ছদ্মবেশ সরিয়ে নেয়, গাড়ি থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে এবং ফেলে রেখে যায় একটি মিউজিক রেকর্ডার আর চিঠি। তাতে সগর্বে লেখা, ক্রান্তি ফিরেছে। মিউজিক রেকর্ডার আর চিরকুট দুর্গার হাতে পৌঁছায়। অশোক মিউজিক রেকর্ডারের রহস্য বুঝতে না পারলেও চতুর দুর্গা ঠিকই ধরে ফেলে, বাংলায় গান মানে সঙ্গীত হলেও ইংরেজিতে গান মানে পিস্তল, অর্থাৎ রেকর্ডার দিয়ে অস্ত্রের সংকেত দেওয়া হয়েছে। রেকর্ডারটি চালাতেই অনন্ত সিংয়ের রেকর্ড করা বিপ্লবের বার্তা ভেসে ওঠে। অশোকের ধারণা এর পেছনে নকশালরা জড়িত থাকতে পারে, তবে দুর্গা চিরকুটের হাতের লেখা এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করিয়ে জানতে পারে এটি নিশ্চিতভাবে কোনো বয়স্ক ব্যক্তির লেখা। দুর্গা তখন অশোককে নির্দেশ দেয়, ব্রিটিশ আমলের যত বিপ্লবী বা পুরনো ডাকাত ছিল তাদের 50টি লিস্ট বানিয়ে দ্রুত জিজ্ঞাসাবাদ শুরু করতে। অফিস থেকে বের হতেই দুর্গার মুখোমুখি হয় অন্য এক রুড়ো পুলিশ অফিসার রথিজিৎ। রথিজিৎ তার কাঁধের এক্সট্রা স্টারের অহংকার দেখিয়ে দুর্গাকে খোঁচা দিলে দুর্গাও কড়া জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন অনন্ত সিংয়ের আস্তানায় পরবর্তী ডাকাতির ছক কষা হচ্ছিল। ঠিক তখনই কান্নায় ভেঙে পড়া এক অন্ধ বয়স্ক মহিলা অনন্তের সামনে এসে দাঁড়ায়।
গতরাতে পুলিশ অফিসার রথিজিৎ তার বাহিনী নিয়ে ওই মহিলার ছেলেকে ধরতে বাড়িতে রেড করেছিল। ছেলেকে না পেয়ে কামার্থ রথিজিতের নজর পড়ে মহিলার সুন্দরী মেয়ে রূপার ওপর। ক্ষমতা ব্যবহার করে রূপাকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং গণধর্ষণ করে রাস্তায় ফেলে দেয়। ঘটনাটি শুনে অনন্ত সিংয়ের রক্ত ফুটতে শুরু করে। সম্ভ্রম হারানো রূপার মাথায় হাত রেখে সে প্রতিজ্ঞা করে এই অন্যায়ের চূড়ান্ত বদলা সে নেবেই। সেদিনই রাতে এক অভিজাত পার্টিতে রথিজিতের মুখোমুখি হয় প্রডিউসার অনন্ত সিং। বিনয়ের নাটক করে সে রথিজিৎকে কিছুটা উস্কে দেয়। এরপর রথিজিৎ ওয়াশরুমে ঢুকলে ছদ্মবেশী অনন্ত সিং এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে এবং নিজের আস্তানায় তুলে নিয়ে আসে। জ্ঞান ফিরতেই রথিজিৎ দড়িতে বাঁধা অবস্থায় নিজের অহংকার দেখিয়ে অনন্তকে হুমকি দিতে থাকে। লড়াইয়ের চ্যালেঞ্জ দিলে অনন্ত বিন্দুমাত্র দ্বিধা না করে তার বাঁধন খুলে দেয়। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে অনন্ত সিং একটি লাঠি দিয়ে রথিজিতের শরীরের কিছু সুনির্দিষ্ট প্রেশার পয়েন্টে এমনভাবে আঘাত করে যে রথিজিৎ সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নিজের হাত আর ময়লা না করে অনন্ত সিং পিস্তলটি তুলে দেয় নির্যাতিতার রূপার হাতে। রূপা কোনো ইতস্তত না করে রথিজিতের বুকে একের পর এক গুলি চালিয়ে নিজের ওপর হওয়া বিভীষিকার নির্মম প্রতিশোধ নেয়। পরপর কয়েকটা ব্যাংক ডাকাতি, তার উপর আবার পুলিশ অফিসার খুন, গোটা শহরে যেন আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যম সবাই পুলিশকে নিয়ে চরম ঠাট্টা তামাশা শুরু করে। এদিকে রথিজিতের পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসতেই চমকে ওঠে ইন্সপেক্টর দুর্গা। ডাক্তার জানায় নিছুক ডাকাতি নয়, তীব্র আক্রোশ থেকেই তাকে মারা হয়েছে। শরীরে ছিল লাঠির আঘাতের চিহ্ন, আর প্রেশার পয়েন্টে আঘাত করে তাকে প্রথমে প্যারালাইজড করা হয়। ডাক্তার দুর্গার হাতে আরও একটি রহস্যের সূত্র তুলে দেয়। রথিজিতের নখে মেলে পরচুলার কিছু ফাইবার। এ থেকেই দুর্গা ভরে ফেলে যে অপরাধী একজন বহুরূপী ছদ্মবেশী। আগের ডাকাতির সময় দেখা এক পুলিশ অফিসারের বর্ণনা শুনে আঁকা স্কেচটি অশোক এসে দেখালে দুর্গার সন্দেহ পুরো সত্যি হয়। দুর্গা অফিসে ফিরে অনন্ত সিংয়ের রেকর্ড করা বিপ্লবী ভাষণ মনোযোগ দিয়ে শোনে। অতীত ঘেটে সে বোঝে এই লাঠি খেলার বিশেষ প্রশিক্ষণ এসেছে পূর্ব বাংলার লাঠিয়াল বাহিনী থেকে। একই সময়ে অশোক এক নতুন তথ্য নিয়ে আসে। ব্রজেশ্বর রায় নামে এক বয়স্ক ব্যক্তির সন্ধান মিলেছে, যিনি ব্রিটিশ আমলের সরকার বিরোধী আন্দোলনের জন্য বহুবার গ্রেফতার হয়েছিলেন এবং তিনি এক অত্যন্ত দক্ষ মেকআপ আর্টিস্ট। অন্যদিকে পরপর ডাকাতি ও পুলিশ মার্ডারের ঘটনায় মুখ্যমন্ত্রী চিন্তিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারকে কড়া নির্দেশে দ্রুত কেস সমাধানের তাগিদ দেন। দেরি না করে দুর্গা ও অশোক তাদের কুকুর ওয়াটসনকে নিয়ে সোজা ব্রজেশ্বর রায়ের বাড়িতে হানা দেয়। ওয়াটসনের তীক্ষ্ণ ঘ্রাণশক্তির সাহায্যে তারা এক গোপন ঘরের সন্ধান দেয়। সেই ঘরে ঢুকতেই দেওয়ালে অনন্ত সিংয়ের নানা ছদ্মবেশের স্কেচ ঝুলতে দেখে দুর্গা হতবাক হয়ে যায়। দিনের সিনেমার নামী প্রডিউসার অনন্ত সিংই যে রাতের অন্ধকারের ডাকাত তা বুঝতে বাকি থাকে না। দুর্গা চিৎকার করে বলে, দিনের সিনেমার প্রযোজক আর রাতে ডাকাতি? কিন্তু ব্রজেশ্বর রায় শান্তভাবে বলেন, আপনি অনন্ত সিং সম্পর্কে কিচ্ছু জানেন না, সে সাধারণ ডাকাত নয়। দুর্গার দাবির মুখে তিনি বিপ্লবীর অতীত ইতিহাস শোনাতে শুরু করেন। ১৯২৩ সাল মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাক শুনে পূর্ব বাংলার চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের আন্ডারে প্রশিক্ষণে নামে তরুণ অনন্ত সিং। দেশের মানুষের ওপর ব্রিটিশদের নির্যাতন দেখে আনন্দের মনে ক্ষোভ জমছিল। একদিন আস্তানায় পুলিশের হামলার আশঙ্কায় অস্ত্র গোপন করতে তারা হানিফ মিয়া নামের এক চাচার বাড়িতে যায়। সেখানে হানিফ মিয়ার মেয়ে ফাতেমার সাথে আনন্দের প্রথম দেখা হয়। প্রথম দর্শনেই ফাতেমা আনন্দের প্রেমে পড়ে যায় এবং প্রতিদিন ক্যাম্পে খাবার পৌঁছে দিয়ে আনন্দকে এক নজর দেখার বাহানা খোঁজে। আনন্দ ফাতেমার অনুভূতি বুঝলেও নিজের মনকে লড়াইয়ের দিকেই সঁপে দেয়। সেই ক্যাম্পে পুরুষদের পাশাপাশি যোগ দেন প্রীতিলতা ওয়াদ্দার ও কল্পনা দত্ত। তবে অর্থের অভাব দেখা দিলে প্রীতিলতা তার মায়ের সোনার গহনা সূর্য সেনকে দিতে চান। মাস্টারদা তা না নিলে অনন্ত অভয় দেয় টাকার ব্যবস্থা সে নিজেই করবে। অনন্তদের পরিবার বেশ বিত্তশালী ছিল, তবে তারা বাঙালি ছিল না, তাই আনন্দের বাবা এই লড়াইয়ের বিপক্ষে ছিলেন। তার মতে অবাঙালি হওয়ায় ইতিহাসে আনন্দের কোনো নাম থাকবে না। কিন্তু আনন্দ সাফ জানিয়ে দেয় সে নামের জন্য নয়, নিষ্পেষিত মানুষকে মুক্ত করতে লড়ছে। তবে মা পাশে দাঁড়িয়ে আনন্দের হাতে একটি পিস্তল তুলে দেন এবং শেষ গুলি থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেন। লড়াইয়ে নামার দিন ফাতেমা কান্নায় ভেঙে পড়লে আনন্ত মাটির কসম খেয়ে তাকে বিদায় জানায়, বিপ্লবীদের জন্য অপেক্ষা করতে নেই ফাতেমা, তবে এ জন্মে না হলে পরের জন্মে আমি ঠিক ফিরে আসব।
অর্থ জোগাড় করতে আনন্তরা জমিদারদের টাকা লুট না করে সরাসরি ব্রিটিশদের টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে, কারণ তারা সাধারণ মানুষের কাছে ডাকাত সাজতে চায়নি। চট্টগ্রাম থেকে আসামগামী ট্রেনে ব্রিটিশদের বিপুল অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো অস্ত্র ছাড়াই সেই ট্রেনে অপারেশনের ঝুঁকি নেয় তারা। অস্ত্রের বদলে ডিম, তামাক ও ব্লিচিং পাউডার মিশিয়ে এক মারাত্মক চেতনানাশক ওষুধ বানিয়ে নেয় তারা। ট্রেনের ছাদ দিয়ে ব্রিটিশ পুলিশদের কামরায় পৌঁছে সে ওষুধ মাখানো কাপড় নাকে চেপে ধরে এক এক করে পুলিশদের বেহুশ করে দেয় তারা। অল্প কিছু প্রতিরোধ গড়ে তোলা পুলিশদের খালি হাতেই পরাস্ত করে তারা ব্রিটিশদের পুরো টাকা লুট করে চম্পট দেয়। ব্রজেশ্বর রায় দুর্গাকে আরও জানান, সেই ঘটনার পরদিনই ব্রিটিশরা সূর্য সেনের ক্যাম্পে হামলা চালিয়ে অনেককে ধরে নিয়ে যায়। অনন্ত 1 বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার হয় এবং 3 বছর জেল খাটে। জেল থেকে বেরিয়ে 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির হয়ে এক ঐতিহাসিক অপারেশন চালায় অনন্ত। সে ও তার টিম চট্টগ্রামের রেলওয়েতে ব্রিটিশ অস্ত্রাগারে হামলা চালিয়ে সমস্ত অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। টানা কয়েকদিন ধরে ইংরেজদের ওপর ঝটিকা আক্রমণ চালিয়ে চট্টগ্রামকে প্রায় স্বাধীন করে ফেলে তারা। পরবর্তীতে ফেনী স্টেশন দিয়ে পালিয়ে যাওয়ার সময় ব্রিটিশদের গুলিতে এক সহযোদ্ধার শরীরে আগুন ধরে গেলে নিজের জীবনের পরোয়া না করে জ্বলন্ত সহযোদ্ধাকে কাঁধে তুলে নিয়ে দুর্গম পথ দিয়ে চম্পট দেয় এই বীর বিপ্লবী অনন্ত সিং। পরবর্তীতে আগুন লাগা সেই সহযোদ্ধাকে বাঁচাতে না পেরে অনন্ত মন থেকে ভীষণ আঘাত পায়। অন্যদিকে ব্রিটিশ পুলিশ অনন্তকে না পেয়ে অন্য বিপ্লবীদের ওপর অমানুষিক অত্যাচার চালাতে শুরু করে। এই খবর পেয়ে সহযোদ্ধাদের রক্ষা করতে অনন্ত নিজেই গিয়ে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু আনন্দের বীরত্বের আতঙ্কে ব্রিটিশ কর্মকর্তারা এতটাই শিউরে ওঠে যে তাকে হ্যান্ডকাফ পরাবার সাহসও কেউ পারছিল না। শেষে অনন্ত নিজেই নিজের হাতে হ্যান্ডকাফ পরে লকআপে ঢুকে পড়ে। লকআপে তার ওপরও চলে অমানসিক নির্যাতন। তবে অনন্ত এক ফোঁটা রক্তচক্ষু বা কান্না না দেখিয়ে সবকিছু মুখ বুজে সহ্য করে। একদিন এক ব্রিটিশ অফিসার এসে জানায় অন্য বিপ্লবীদের সাথে অনন্তের ফাঁসি নির্ধারিত হয়েছে, কিন্তু অনন্ত দমে না গিয়ে উল্টো ইংরেজদের হুমকি দিয়ে বসে কোনো বিপ্লবী ভাইয়ের এতটুকু ক্ষতি হলে পুরো ব্রিটিশ সাম্রাজ্যে আগুন লাগিয়ে দেবে। শুধু হুমকিই নয়, নমুনা হিসেবে সে জেলেই এক বিকট বিস্ফোরণ ঘটায়। আসলে জেলে ঢোকার পেছনে অনন্তের আসল লক্ষ্য ছিল কৌশলের ডায়নামাইট তৈরি করে জেলের বিভিন্ন জায়গায় পুঁতে রাখা। অনন্তের এমন মারাত্মক রূপ দেখে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়ে এবং বাধ্য হয়ে অন্য সব বিপ্লবীদের ছেড়ে দিতে রাজি হয়। কিন্তু অনন্তের সামনে কঠিন শর্ত রাখা হয়। তাকে আন্দামান সাগরের বিভীষিকাময়ের সেলুলার জেলে নির্বাসিত করা হয়, যেখানে তার ওপর চালানো হয় অবর্ণনীয় অন্যায় অবিচার। সেখান থেকে 1939 সালে তাকে কলকাতার জেলে স্থানান্তরিত করলে তার সাথে দেখা করতে আসেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি অনন্তকে স্পষ্ট জানান, এই দেশকে স্বাধীন করতে তাকে তাদের বড্ড প্রয়োজন, তাই জেলের ভেতর আটকে থাকা তার মানায় না। অবশেষে বহু ত্যাগের পর আসে 1947 সালের 15ই আগস্ট। দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হলে অনন্ত মুক্ত আকাশে বুক ফুলিয়ে বাঁচতে শুরু করে। কিন্তু মাস্টারদের সূর্য সেনের শিক্ষা তার মনে গেঁথে ছিল, অন্যায় অবিচার দেখা মাত্রই আন্দোলন জারি রাখতে হবে, বিপ্লব কোনোদিন শেষ হয় না। ব্রজেশ্বর রায় অতীতে ঘটে যাওয়া এই মহান ইতিহাস দুর্গাকে শোনানোর পর প্রশ্ন করেন, এখনও কি আপনার মনে হচ্ছে অনন্ত সিং একজন সাধারণ ডাকাত? দুর্গা সোজা জবাব দেয়, ব্রিটিশ আমলে উনি যাই করে থাকুন, বর্তমানে ওনার এই কাজগুলো আইনের চোখে শুধুই ডাকাতি। ঠিক সেই মুহূর্তে সশরীরে আস্তানায় হাজির হয় অনন্ত সিং। নিজের সম্পর্কে মন্তব্য করে সে বলে, কেউ তাকে পূজনীয় বিপ্লবী ভাবে, আবার কেউ ভাবে নিছুক ডাকাত। অনন্তকে সামনে পাওয়া মাত্রই ইন্সপেক্টর দুর্গা ও অশোক পিস্তল উঁচিয়ে ধরে, কিন্তু ক্ষিপ্রগতির অনন্ত চোখের পলকে কৌশলে দুজনের হাত থেকেই পিস্তল ফেলে দেয়। সেই সময় মেঝেতে পড়া দুর্গার পিস্তলটি মুখে তুলে নেয় দুর্গার বিশ্বস্ত কুকুর ওয়াটসন। দুর্গা ভেবেছিল তার নিজের কুকুর পিস্তলটি তার হাতেই এনে দেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওয়াটসন পিস্তলটি তুলে দেয় অনন্ত সিংয়ের হাতে। অনন্ত মৃদু হেসে বলে, কর্ম যদি সৎ ও ন্যায়ের পক্ষে হয়, তবে অন্যের পোষা কুকুরও সত্যের পথটাই বেছে নেয়। হাতছাড়া হয়ে যাওয়া এই ডাকাতকে সামনে পেয়েও কেন গ্রেফতার করা গেল না, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় ও পুলিশ কমিশনারের ঘরে জবাবদিহি করতে হয় দুর্গাকে। দুর্গা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে জানায়, অনন্তর বিরুদ্ধে আপাতত শক্ত কোনো প্রমাণ নেই, তাই অনন্তর পরবর্তী ব্যাংক ডাকাতির দিন তাকে একদম হাতে নাতে পাকড়াও করাই হবে বুদ্ধিমানের কাজ। আর অনন্ত ঠিক কোন ব্যাংকে হানা দেবে তা দুর্গা নিজেই ঠিক করে দেবে। দুর্গার এই প্ল্যান স্বরাষ্ট্রমন্ত্রীর বেশ পছন্দ হয়। দুর্গা ভালো করেই জানে, যেসব ব্যাংক নিজেকে দেউলিয়া ঘোষণা করছে, আনন্দ সিং মূলত সেই ব্যাংকের টাকাই লুট করছে।
আর ব্যাংক দেউলিয়ার বাহানায় অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের জমানো টাকা মেরে খাচ্ছে। তাই দুর্গা শহরের ব্যাংক মালিকদের এক টেবিলে বসিয়ে অফার দেয়, ফেমাস হতে চাইলে ব্যাংকে ডাকাতি করতে দিতে হবে। কেউ রাজি না হলেও প্রণব গাঙ্গুলি নামে এক মালিক আগাম দেউলিয়া ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে হাত তোলে। দুর্গার নেতৃত্বে প্রণব গাঙ্গুলির ব্যাংক থেকে টাকা সরানোর কাজ শুরু হয়। টাকা সরানোর সময় প্রণব জানায় সরকারের হতদরিদ্র তহবিলে কিছু টাকা জমা দেওয়া হয়েছে। দুর্গা বুঝতে পারে দেউলিয়া হবার পর যাতে সমস্যা না হয়, তাই তহবিলের নামে ঘুষ দেওয়া হয়েছে। রেগে গিয়ে দুর্গা প্রণবকে একটা চড় মারে এবং অশোককে সব মন্ত্রীদের ওপর নজর রাখতে বলে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় এক জনসভায় টাকা ভর্তি সুটকেস নিয়ে গরিবদের মাঝে বিলবে বলে, কিন্তু সেখানে ছদ্মবেশে চলে আসে আনন্দ সিং। বোমার ভয় দেখিয়ে টাকা নিয়ে সে পালাতে গেলে দুর্গা ও অশোক তার পিছু নেয়। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফ দেওয়ার সময় দুর্গা পড়ে যেতে নিলে আনন্দ তাকে ধরে বাঁচায়, আর দুর্গাকে বাঁচাতে গিয়েই আনন্দ সিং তার লোকজন সহ পুলিশের হাতে ধরা পড়ে। থানায় এনে দুর্গা প্রথমে জানতে চায় কেন সে তাকে বাঁচালো। আনন্দ এর কোনো উত্তর না দেওয়ায় দুর্গা বলে, দেশ স্বাধীন করার জন্য বিপ্লবী ছিলেন ঠিক আছে, কিন্তু এখন স্বাধীন দেশে কেন এই ডাকাতি? গণতন্ত্র শব্দটা শুনেই আনন্দ সিং রেগে যায়। সে জানায় এই গণতন্ত্রের নামেই চলা দুর্নীতির জন্যই তাকে আজ ডাকাত হতে হয়েছে। জেল থেকে বের হয়ে আনন্দ তার পুরনো বিপ্লবী কমরেড দুলালের বাড়িতে উঠেছিল। দেশ স্বাধীন হলেও দুলালের সংসারে চরম অভাব ছিল। দুলালের ছেলে বিকাশ চাকরির জন্য গেলে তাকে বলা হয় ঘুষ ছাড়া চাকরি হবে না। বিকাশ আক্ষেপ করে আনন্দকে বলে ইংরেজদের আমলেও অন্তত ঘুষ ছাড়া চাকরি হতো। এরপর আনন্দ নিজে পেনশনের টাকা নিতে গেলে সরকারি কর্মকর্তা পরিষ্কার জানিয়ে দেয় ঘুষ না দিলে ফাইল এগোবে না, কারণ ওপর থেকে নিচ অবধি সবাই ঘুষ খায়। এরপর ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনে এক মুঠো খাবারের দাবিতে ছাত্ররা রাজপথে নামলে সরকার তাদের ওপর গুলি চালায়। সেই আন্দোলন থেকেই নির্দোষ বিকাশকে ধরে নিয়ে যায় পুলিশ। বিকাশকে ছাড়াতে আনন্দ ও দুলাল থানায় গেলে পুলিশ প্রকাশ্যে ঘুষ দাবি করে। বাধ্য হয়ে তারা এমএলএ বিজয়ের কাছে গেলে সেও ঘুষের পক্ষেই কথা বলে। ছেলের প্রাণ বাঁচাতে দুলাল নিজের জমির কাগজপত্র নিয়ে ব্যাংকে যায়, কিন্তু গিয়ে জানতে পারে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। একদিকে সহায় সম্বল হারিয়ে দুলাল স্তব্ধ হয়ে যায়, আর অন্যদিকে পুলিশ বিকাশের রক্তমাখা লাশ বাড়িতে এনে ফেলে রেখে যায়। সন্তানহারা দুলাল নিজের উঠোনে ছেলের লাশ দেখে একদম নিস্তব্ধ হয়ে পড়ে। পুলিশ জানায় বিকাশ জেল থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে সে মারা যায়। একমাত্র ছেলের লাশ দেখে দুলাল সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। যে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন সেই স্বাধীন দেশের চক্রান্তই আজ তার ছেলেকে কেড়ে নিল। ছেলের এই করুণ মৃত্যু মেনে নিতে না পেরে দুলাল ও তার স্ত্রী একই রাতে আত্মহত্যার পথ বেছে নেন। যে পরিবার লড়াই করে দেশ স্বাধীন করল, দিন শেষে সেই স্বাধীনতায় এক নিমিষে পুরো পরিবারটিকে শেষ করে দিল। কাছের মানুষদের হারিয়ে ক্ষোভে ও কষ্টে ভেঙে পড়েন আনন্দ। ঠিক তখনই তার কল্পনায় আসেন মাস্টারদা সূর্য সেন। আনন্দ আক্ষেপ করে জানতে চান, এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? মাস্টারদা তখন তাকে মনে করিয়ে দেন, যতদিন অন্যায় থাকবে বিপ্লব থামবে না। আগে ব্রিটিশরা যে চেয়ারে বসত, এখন সেখানে স্বদেশের সরকার বসেছে। পরিবর্তন কিছুই হয়নি, তাই লড়াই চালিয়ে যেতে হবে। এরপরই আনন্দ এক নতুন দল গঠন করে তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন, যার উদ্দেশ্য ছিল নিপীড়িত মানুষের অধিকার আদায় করা। শুরু হয় বহুরূপী সেজে একের পর এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি। শুরুতে ছদ্মবেশে পুলিশকে ফিল্মি তারকার লোভ দেখিয়ে দিনের আলোয় পোস্ট অফিস লুট করেন। পরে সেই ডাকাতি টাকা কাজে লাগাতে তিনি প্রথমে গাড়ির ব্যবসা ও পরে সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন। পরদিন ডাকাতির মামলায় আদালত শুনানি শুরু হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো আইনজীবী নিতে রাজি হন না আনন্দ। সরকারি আইনজীবী তার বিরুদ্ধে ৩টি পরিচয় পেশ করেন। তিনি একজন অসাধু ব্যবসায়ী যিনি গরিবের টাকা সিনেমায় খাটাচ্ছেন, তিনি এক খতরনাক ডাকাত, এবং তিনি একজন ভণ্ড যিনি শুধু পেনশনের জন্য নিজেকে ফ্রিডম ফাইটার দাবি করছেন। কারণ সূর্য সেন সহ আসল বিপ্লবীদের ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল, তবে আনন্দ কিভাবে বেঁচে ফিরলেন? এত সব কটু কথা শুনেও আনন্দ চুপ থাকেন। এমনকি বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে গেলে আনন্দ মুখ খুলে বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়কে আদালতে দেখতে চান, নতুবা তার ফাঁসি দেওয়া হোক। এতে বিচারক বাধ্য হয়ে আদালতের কার্যক্রম মুলতুবি করেন। এদিকে বাইরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জনতা তোলপাড় শুরু করে। স্বরাষ্ট্রমন্ত্রী সিএমের সাহায্য চাইতে গেলে সিএম তাকে সোজা আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কোণঠাসা হয়ে বিজয়া আদালতে হাজির হতে বাধ্য হন। আদালত কক্ষে আনন্দের হাতের হ্যান্ডকাফ খুলে দেওয়া হয়। কাঠগড়া থেকে বেরিয়ে আনন্দ স্বরাষ্ট্রমন্ত্রীকে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নে বিদ্ধ করেন। আপনার রাজ্যে না খেয়ে কতজন মারা গেছে সেই হিসেব আছে? খাদ্য আন্দোলনে কতজন লাঠি পেটা খেয়েছে? চাকরির দাবিতে আন্দোলন করা ছাত্রদের ওপর গুলি কেন চলল?
মন্ত্রী আমতা আমতা করলেও কোনো সুদত্তর দিতে পারেন না। এরপর আনন্দ জাজের দিকে তাকিয়ে সগর্বে স্বীকার করেন, হ্যাঁ আমি ডাকাত, তবে আমাকে ডাকাত বানিয়েছে খাবারের অভাবে নিজের সন্তানকে বিষ দেওয়া এক মায়ের হাহাকার, ক্রসিংয়ের নামে সাজানো নাটকে এক তরুণের মৃত্যু, চারপাশের ঘুষের রাজত্ব আর এই অসাধু স্বরাষ্ট্রমন্ত্রী। আনন্দের এই তেজস্বী বক্তব্যে পুরো আদালত নিস্তব্ধ হয়ে যায়। মন্ত্রীর এক অনুগামী এর প্রতিবাদ করতে গেলে আনন্দ তাকে বুঝিয়ে বলেন, আজ যা করেছি সব আপনাদের জন্য। আমাদের এই পচা সিস্টেম বদলাতে হবে। আপনারা লেখালেখি করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলুন এবং সঠিক মানুষ নির্বাচন করুন। আনন্দের কথায় অনুপ্রাণিত হয়ে আদালত কক্ষ থেকে রাজপথ চারিদিকে আনন্দের মুক্তির দাবিতে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলনের ঝড় ওঠে। ইন্সপেক্টর দুর্গাও বুঝতে পারে যে সে আনন্দ সিং সম্পর্কে এতদিন ভুল ধারণাই পোষণ করে আসছিল। পরের দিন আদালতের কার্যক্রম শুরু হলে সরকারি আইনজীবী যুক্তি দেখান, আনন্দ যেসব টাকা ডাকাতি করেছে তা সাধারণ গরিব মানুষেরই কষ্টার্জিত অর্থ, যা স্পষ্ট অন্যায়। এরপর তিনি সাক্ষী হিসেবে ইন্সপেক্টর দুর্গাকে কাঠগড়ায় ডাকেন এবং জানতে চান যে এই ডাকাতির সকল তথ্য ও প্রমাণ তিনিই পুলিশকে দিয়েছেন কিনা। দুর্গা তা স্বীকার করে, তবে একই সাথে আদালতের কাছে এই কেসের নতুন কিছু তথ্য পেশ করার অনুমতি চায়। সরকারি আইনজীবী এর বিরোধিতা করলেও বিচারক তাকে থামিয়ে দিয়ে দুর্গাকে তথ্যগুলো প্রকাশ করার সুযোগ দেন। দুর্গা তখন আদালতে বিস্তারিত তুলে ধরে, ডাকাতির সময় আনন্দ সিংয়ের ফেলে যাওয়া মিউজিক রেকর্ডারের বিপ্লবী বার্তা ডিকোড করে সে জানতে পেরেছে বর্ধমানের একটি গ্রামে যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন আনন্দ তার বিপ্লবীরা টানা 1 মাস পুরো গ্রামকে অন্ন জুগিয়েছিল। শুধু তাই নয়, আনন্দ ডাকাতির টাকা দিয়ে কখনো অসহায় গরিব মানুষকে সাহায্য করেছে, আবার কখনো তৈরি করে দিয়েছে পাঠাগারও। এমনকি যেসব অসাধু ব্যাংক মালিক দেউলিয়া হওয়ার নাটক করে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছিল, আনন্দ সেই ডাকাতি করে সর্বস্ব হারানো মানুষদের হাতেই ফিরিয়ে দিয়েছে। দুর্গা স্পষ্ট ভাষায় জানায়, একসময় যে আনন্দকে সে সাধারণ অপরাধী ভেবে গ্রেপ্তার করেছিল, আজ দুর্গার কাছে সে কোনো ডাকাত নয়, বরং একজন সত্যিকারের বিপ্লবী। একজন দায়িত্বরত পুলিশ অফিসার হয়ে সরাসরি আসামির পক্ষে কথা বলায় সরকারি আইনজীবী তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দুর্গার চাকরি ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সরকারি পদে থেকে অপরাধীর সাফাই গাওয়ায় তাকে বরখাস্ত বা সাসপেন্ড করার দাবি জানায়। কিন্তু দুর্গা বিন্দুমাত্র বিচলিত না হয়ে উচ্চকণ্ঠে ঘোষণা করে, সত্য ও বিপ্লবী আনন্দের পক্ষে কথা বলার জন্য যদি তাকে শাস্তি পেতে হয়, তবে সে সাসপেন্ড নয়, নিজের পদ থেকে রিজাইন দিতেও এক পায়ে প্রস্তুত। দুর্গার এই অভাবনীয় সাহসিকতা দেখে পুরো আদালত চত্বরে সাধারণ মানুষের করতালি আর উল্লাসের জোয়ার বয়ে যায়। বিচারক আজকের মতো আদালত মুলতুভি ঘোষণা করেন এবং পরবর্তী দিনে চূড়ান্ত রায়ের দিন ধার্য করেন। আদালতের কাজ শেষ হলে আনন্দ সশ্রদ্ধ চিত্তে দুর্গার প্রশংসা করে। আনন্দের মনে হয় যে স্বাধীন ও ন্যায়ভিত্তিক দেশের স্বপ্ন নিয়ে সে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, দুর্গার মতো সৎ মানুষদের কারণেই সেই স্বপ্নের আশা আজও বেঁচে আছে। দুর্গা আনন্দকে স্যার সম্বোধন করে শ্রদ্ধার সাথে স্যালিউট জানায়। একই সাথে দুর্গা তার অধীনস্থ পুলিশ সদস্যদের কড়া নির্দেশ দেয় যে কারাগারে যেন আনন্দের নিরাপত্তা চরম জোরদার করা হয় এবং প্রতিটি মুহূর্তে তার ওপর কড়া নজর রাখা হয়, কারণ যে কোনো সময় তার ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। এদিকে আদালতের রায় যদি আনন্দের পক্ষে যায়, তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় ও পুলিশ কমিশনারের কেরিয়ার এক নিমেষে শেষ হয়ে যাবে। সেই ভয়ে ভীত হয়ে পুলিশ কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুনয় বিনয় করেন কারাগারে নিজের প্রভাব খাটানোর জন্য। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী কারাগারের দায়িত্বে থাকা মন্ত্রীকে ফোন করেন এবং আনন্দকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। জেলের ভেতর আনন্দকে খুন করার জন্য এক দাগী কয়েদিকে মোটা অঙ্কের সুপারি দেওয়া হয়। অন্যদিকে বাইরে শহরের আইনজীবীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন, একদল আনন্দের সমর্থনে, অন্য দল বিপক্ষে। আর রাজপথে নেমে আসে লাখ লাখ সাধারণ মানুষ। তারা আনন্দের অবিলম্বে মুক্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়ের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন চালিয়ে যেতে থাকে। কারাগারের নির্জন অন্ধকারে কিলার কয়েদি হঠাৎ আনন্দের মুখোমুখি হয়। সে গম্ভীর গলায় জানিয়ে দেয়, আজই আনন্দের শেষ দিন। আর সে কিন্তু একা নয়, তার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী, সরকার ও পুরো পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে। আনন্দ বিন্দুমাত্র ভীত না হয়ে শান্ত গলায় জবাব দেয়, সে কোনো ক্ষমতা বা রাজনীতির জন্য বিপ্লবী হয়নি। সে লড়াই করছে সেই সাধারণ মানুষের জন্য যারা এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের পরিবর্তন চায়। এর পরপরই দুজনের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। কয়েদিটির প্রচণ্ড আঘাতে এক পর্যায়ে আনন্দ রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়।
কিন্তু অচেতন অবস্থায় তার স্মৃতিতে ভেসে ওঠেন তার গুরু মাস্টারদা সূর্য সেন। গুরুর আদর্শের প্রেরণা পেয়ে আনন্দ নতুন শক্তিতে জেগে ওঠে এবং একাই সেই কিলার কয়েদিকে পিটিয়ে কুপকাত করতে শুরু করে। জেলের অন্য কয়েদিরা আনন্দের এই বীরত্ব দেখে আনন্দে হাততালি দেওয়া শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়া কিলার কয়েদিটি চতুরতার সাথে গোপন এক অস্ত্র বের করে সরাসরি আনন্দের দিকে তাক করে। তা দেখে জেলের অন্য কয়েদিদের মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। দৃশ্যপট বদলে আদালত কক্ষে রায়ের দিন দেখানো হয়। সরকারি আইনজীবীর কাছে গোপন খবর আসে যে জেল থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশি গুলিতে আনন্দ সিং মারা গেছে নাকি। কিন্তু সবাইকে স্তম্ভিত করে আদালত কক্ষে আনন্দকে সাথে নিয়ে প্রবেশ করে ইন্সপেক্টর দুর্গা। আসলে শেষ মুহূর্তে জেলের সেই কোণে পৌঁছে দুর্গা নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে কিলার কয়েদিকে মেঝেতে কুপকাত করে আনন্দকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিল। সব শুনে বিচারক রায় ঘোষণা করতে শুরু করেন। বিচারক স্বীকার করেন যে আনন্দের ডাকাতির উদ্দেশ্য নিপীড়িত ও বঞ্চিত মানুষের সেবা করা হলেও আইন নিজের হাতে তুলে নিয়ে ডাকাতি করা একটি দণ্ডনীয় অপরাধ। তাই আদালত আনন্দ সিংকে দোষী সাব্যস্ত করে সাজা শোনায়। আদালত কক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় বাইরে সমবেত লাখ লাখ মানুষের উদ্দেশ্যে আনন্দ এক তেজস্বী ও ঐতিহাসিক ভাষণ দেয়। এই লড়াই সবে শুরু। প্রকৃত স্বাধীনতার জন্য আমাদের আরও একবার লড়াইয়ে নামতে হবে। ক্ষমতার দম্ভকে পরাজিত করে আমাদের সকলকে নিজ নিজ অধিকার ছিনিয়ে নিতেই হবে। আজ যদি সরকার ক্ষমতার জোরে আমাদের পিষে মারতে চায়, তবে আমি বিশ্বাস করি আমাদের এই রক্ত ও প্রতিবাদের মধ্যে থেকেই জন্ম নেবে হাজার হাজার আনন্দ সিং, যাদেরকে এই সমাজ কখনো বলবে বিপ্লবী আর কখনো বলবে ডাকাত। আনন্দের এই অগ্নিঝরা বার্তায় পুরো রাজপথ স্তব্ধ হয়ে যায় এবং পরক্ষণেই আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগানের জোয়ার বয়ে যায়। আর এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর বার্তার মধ্যে দিয়েই শেষ হয় সিনেমাটির কাহিনী। তো সুপারস্টার জিতের এই মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।